নমস্কার, শুভ অপরাহ্ন। এই সঙ্গীতটি হচ্ছে তেয়ামর সঙ্গীত। কিন্তু তেয়ামর সঙ্গীত কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে যখনই আমরা ইতিহাসের পথে পথে পা দিই, তখনই আমাদের একটা খটকা কোথাও লাগতে থাকে। খটকাটা কি? যে কেন ইতিহাসের পথে পা দিচ্ছি, এটা গেল 1 নম্বর খটকা। 2 নম্বর খটকার বিষয়টা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেন আমরা ইতিহাসের পথে পা দেব। 3 নম্বর খটকা হচ্ছে যে ইতিহাসের পথে পা দিলেই তো আর হলো না, তার পাশাপাশি আমাদের ভাবতে হবে, দেখতে হবে যে ইতিহাসের যে দিকটাতে আমরা যাচ্ছি সে সম্পর্কে আমরা কিছু জানি কি জানি না। দেখুন, আমরা সকলেই মোটামুটি ইতিহাসে পড়েছি। আমি যে কয়েকটা কথা লিখেছিলাম, মানে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে বা টিজারটা করা হয়েছে, তাতে আমি কি লিখেছিলাম? যে পুষ্কলাবতীর কথা লিখেছিলাম, মুন্ডহীন সম্রাটের কথা লিখেছিলাম। আর মুন্ডহীন সম্রাট বলতে আমরা সবাই জানি কনিষ্ক। আমরা এটাও জানি যে কনিষ্ক কোথাকার রাজা ছিলেন বা সম্রাট ছিলেন? না, পুরুষপুর, এখন যেটা পেশোয়ার। আর কি জানি যে কনিষ্ক একজন দিগ্বিজয়ী বীর ছিলেন এবং তার কি ছিল না, তার কোনো মূর্তিতে মুন্ড দেখতে পাওয়া যায় না। ব্যাস, এই অবধি বলে ইতিহাস আমাদের চুপ করে গেল। কিন্তু তার বেশি যখন আমরা জানতে চেষ্টা করলাম, তখন দেখলাম যে আমাদের পাঠ্য ইতিহাসের কোথাও কনিষ্ক সম্পর্কে আর কোনো তথ্য নেই। অথচ কনিষ্ক লোকটা কে ছিল, কোথা থেকে এলো, কেনই বা তার মুন্ডুর নেই, তার মাথা ছাড়া তার প্রত্যেকটা মূর্তি, এই নিয়ে বহুদিন ধরে অনেক রকম চর্চা হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় একটা চমৎকার উপন্যাস লিখেছেন, যেটার নাম হচ্ছে, আপনারা জানেন যে পাহাড় চূড়ায় আতঙ্ক, খুব সম্ভবত, যদ্দূর মনে পড়ছে আমার। তাতে সন্তু কাকাবাবুর গল্প আছে, কিন্তু সেখানেও একটা কল্পিত গল্প, যাতে কনিষ্কর মূর্তির সন্ধান পাওয়া গেল, মুন্ডুর সন্ধান পাওয়া গেল, কিন্তু আবার সেটা পাহাড়ে পড়ে গেল, কোথায় একটা হারিয়ে গেল, ইত্যাদি হলো, দুষ্কৃতকারী ছিল ইত্যাদি। মানে সেটা একটা কল্পিত গল্প। অর্থাৎ কনিষ্ক সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি প্রথমে একটু জানতে চাই, কনিষ্ক সম্পর্কে যা আমি বললাম তার বাইরে আমরা কে কি জানি, একটু বলবেন আমাকে। 2-1 জন একটু মন্তব্য করবেন, লিখুন তো কারো কাছে আর কোনো তথ্য আছে কিনা। তারপরে আমি নয় মূল আলোচনায় যাব। ততক্ষণে একটু চায়ের চুমুক দেওয়া যাক। বলুন তো কি তথ্য আছে আর কে কি জানেন। কনিষ্ক কি ছিলেন, কেন ছিলেন, কোথায় ছিলেন, কি বৃত্তান্ত, 1-2 মন্তব্য দেখি। কয়েকজন তো আছেন, 2-1 মন্তব্য দেখি। কি মন্তব্য কনিষ্ক সম্পর্কে? কাকাবাবু, হ্যাঁ, অরণি চক্রবর্তী। তারপর কাকাবাবু আর সন্তু উপন্যাস, তার বেশি আর কি জানি আমরা। সেটা কিন্তু মাথায় রাখবেন, একটা উপন্যাস, সেটা ইতিহাস নয়। আমরা কনিষ্ক সম্পর্কে পুরুষপুরের পেশোয়ার, বর্তমান পেশোয়ারের তিনি সম্রাট ছিলেন। তিনি কুষাণ যুগের সেরা সম্রাট, এবং তার মূর্তিতে কখনোই কোনো মস্তিষ্ক বা মাথা পাওয়া যায় না। এর বাইরে আমরা আর কি জানি কনিষ্ক সম্পর্কে? আমাদের ইতিহাস আর কি শিখিয়েছে? একটু লিখুন না, একটু দেখতে চাই। গলাটা ভালো নেই, একটু চায় চুমুক দিতে দিতে দেখি। তিলোত্তমা হোতা দেখছেন, সুমনা মিত্র দেখছেন, অরণি চক্রবর্তী, আপনি পড়েছিলেন, কি পড়েছিলেন, এর বেশি কি তথ্য জানেন অরণিবাবু? সুস্মিতা সিনহা, প্রসূন কুমার, কাকাবাবু লিখছেন অরণি, তার বেশি আর কি জানি আমরা? আমরা কনিষ্ক সম্পর্কে আর কি জানি? আমাদের ইতিহাস আর কি শিখিয়েছে? আর কি শিখিয়েছে? অমিতা চক্রবর্তী ঘোষ, প্রত্যেক জিজ্ঞাসা করছি, কনিষ্ক সম্পর্কে আমাদের কি শিখিয়েছে বলুন তো? কিচ্ছু শেখায়নি। উত্তর আসবে না, আমি জানি উত্তর নেই, কারণ কিচ্ছু শেখানো হয়নি। আমি যদি বলি যে কনিষ্ক বা কুষাণ সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্যেরও পরে, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মারা যাচ্ছেন 358 খ্রিস্টপূর্বাব্দে, অধুনা যেটা শ্রাবণ বেলগোলা, কর্ণাটকের, সেই শ্রাবণ বেলগোলাতে তার মৃত্যু হচ্ছে। তিনি মৃত্যুকে বরণ করে নিচ্ছেন।
তারও অনেক পরে এই তো কৃষ্ণা লিখছেন, নামটা পড়া ছাড়া কিচ্ছু মনে করতে পারছি না। মনে করতে পারবেনও না, কারণ আপনাকে বলা হয়নি। মনে করতে পারছেন না কৃষ্ণা, তার কারণ আপনি জানেন না, আপনাকে বলা হয়নি, আমাদের বলা হয়নি, শেখানো হয়নি। ইতিহাসটাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসটা কোন সময় থেকে লেখা হয়েছে আপনাদের বলি। ইতিহাসটা লেখা হয়েছে মোটামুটিভাবে, শুনে রাখুন, দ্বিতীয় শতক থেকে, যখন থেকে পার্সিয়ান সানসান সভ্যতা বা সানসান সাম্রাজ্য তারা যখন থেকে ঢুকে যা কিছু আমাদের পুরনো ছিল, এটা কনিষ্কর মূর্তি শুধু নয়। আপনি যদি প্রশ্ন করেন যে আমরা যখন বিদেশে বেড়াতে যাই, বা আমি যখন বিদেশে ছিলাম, আমি দেখেছি বিভিন্ন দেশে 1000 বছর, 500 বছর, 700 বছর, 300 বছর, 800 বছর, এমনকি 80 বছর, 90 বছরের ইতিহাস তারা যত্নে রেখেছে। তাহলে আমাদের কেন নেই? কারণটা হচ্ছে, আমি যদি বলি, যেগুলোকে পরিকল্পনা করে ধ্বংস করা হয়েছে যাতে এগুলো না অস্তিত্ব থাকে, তাই জন্য ব্যবস্থা করা হয়েছে, একটু অন্যায় বলা হবে না। আমাদের ইতিহাস তৈরি হচ্ছে কখন থেকে? যখন থেকে ইনভেশন ঘটছে। তার আগে যদি আপনি পিছিয়ে যান, আপনি দেখতে পাবেন তার আগে কিচ্ছু নেই, আমরা কিচ্ছু জানি না। তার মানে কি দাঁড়ালো? এবারে নিয়ে যাই আপনাকে মোটামুটিভাবে 127 খ্রিস্টাব্দ। আপনি বলবেন 127 খ্রিস্টাব্দে কি দরকার? 127 খ্রিস্টাব্দে আমি যদি বলি, খোটান রাজাদের, মানে তারিম বেসিনের খোটান রাজাদের সহায়তা নিয়ে কনিষ্ক তাঁর যেটা রাজধানী ছিল পুষ্কলাবতী, সেই গান্ধারের পুষ্কলাবতীর থেকে তিনি খানিকটা দূরে পুরুষপুর, আজকের যেটা পেশোয়ার, সেটা দখল করে সেখানে রাজধানী সরিয়ে নিয়ে এলেন। তাহলে এক প্রশ্ন হচ্ছে, কে এই কনিষ্ক? কোথা থেকে কনিষ্ক এলো? কনিষ্ক কি বাইরে থেকে এসেছিলেন? না। উত্তর হচ্ছে, কনিষ্ক আসলে ভারতভূমির সন্তান। মজার ব্যাপার দেখুন, কনিষ্ক সহ, মানে কনিষ্কের আগে যে নামটা পাচ্ছি, কুজুল আফাসিস, অর্থাৎ কিনা তার পিতামহ, আমি পাচ্ছি হুবিস্কর নাম। অর্থাৎ দেখা যাচ্ছে মোটামুটিভাবে এই কুষাণরা রীতিমতো সম্পূর্ণভাবে আমাদের প্রাচীন শাস্ত্র, প্রাচীন সংস্কৃতিকে বহন করে নিয়ে সাম্রাজ্য বিস্তার করছে। কোথা থেকে বিস্তার করছে? আপনি বলবেন, তাহলে পুষ্কলাবতীতে যেখানে রাজধানী, সেটা তো আমাদের এখানে নয়। ভুল করছেন। কারণটা হচ্ছে, কুরুক্ষেত্র তো আপনার এখানে নয়, হস্তিনাপুর তো আপনার এখানে নয়, ইন্দ্রপ্রস্থ তো আপনার এখানে নয়। অর্থাৎ কিনা সভ্যতার কেন্দ্রবিন্দুটা তখন সেদিকে ছিল। এইবারে আসুন, 127 খ্রিস্টাব্দে কনিষ্ক খোটান রাজাদের সহায়তায় পুষ্কলাবতী থেকে চলে আসছেন কোথায়? না, চলে আসছেন তখনকার পুরুষপুর, এখন যেটা পেশোয়ার। পুষ্কলাবতী থেকে তিনি রাজধানী সরিয়ে নিয়ে এসে পেশোয়ারে বা পুরুষপুরে রাজধানী স্থাপন করলেন। এই খোটান রাজারা কে? তারিম বেসিন ব্যাপারটা কি? কেন জায়গাটা গুরুত্বপূর্ণ? কেন এই পেশোয়ারের আশপাশেই সব কিছু চলছে? গান্ধার সাম্রাজ্যটা পুরোটাই ওই এলাকা জুড়ে কেন গড়ে উঠছে? তাহলে কি কনিষ্কর সাম্রাজ্যের মধ্যে ভারতের অন্য অংশটা ছিল না? ছিল। এদিকটায় তিনি সাম্রাজ্য বিস্তার করছেন। সহায়তা করছে কারা? প্রাথমিকভাবে এই খোটান রাজারা, তারা সহায়তা করছে ওই এলাকাটি দখল করতে। এবারে প্রশ্ন হচ্ছে, তিনি কেন তার এই যে রাজধানী পুষ্কলাবতী থেকে, যেটা তার পিতামহের পিতা, তার পিতা হুবিস্ক, তারা সকলে যেখানে ছিলেন, সেখান থেকে তিনি সরে এলেন কেন? কেন তিনি হঠাৎ করে রাজধানীটা সরিয়ে নিয়ে গেলেন? কনিষ্ককে আমরা পাই কিভাবে? দিগ্বিজয়ী বীর হিসেবে পাই। কারণ, এবার বলি, আরেকটু পিছিয়ে গিয়ে চলে যাই বুদ্ধের সময়। বুদ্ধ স্পষ্ট দেখতে পাচ্ছেন কি, ভারতের রাজারা পরস্পরের সঙ্গে মিল নেই, তারা একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন।
আর যেহেতু তারা বিচ্ছিন্ন, তারা পরস্পরের কলহে লিপ্ত। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম থেকে ঢুকবে হচ্ছে বহিঃশত্রু এবং দখল করবে তারা সুজলা সুফলা ভূমিকে। কারণ তিনি জানেন, তিনি পেশোয়ারে তখনকার দিনে, মাথায় রাখুন, তক্ষশিলা মহাবিহার সেটা কোথায়? তক্ষশিলা মহাবিহারটা কোথায়? ওই পেশোয়ারের কাছে, যেখানে এসে আলেকজান্ডার দ্য গ্রেট, সেকেন্দার শাহ যাকে বলা হচ্ছে, তিনি সেখানে এসেও সাম্রাজ্য বিস্তার করলেন না। তার গুরু অ্যারিস্টটল তাকে বলেছিলেন, তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করবে না যা প্রাচীন জ্ঞান বহন করে। প্রাচীন জ্ঞান বহন করছে বলে তক্ষশিলা মহাবিহার তিনি ধ্বংস করলেন না। তিনি ওইখান থেকে ফিরে গেলেন কেন? একদল নাগা সন্ন্যাসী তাকে পরামর্শ দিল। আপনাদের আমি একদিন বলেছিলাম এই প্রাণের কথার অনুষ্ঠানে, সেটা সম্পূর্ণ আলাদা কাহিনী, কিন্তু এটা তার অনেক পরের ঘটনা। 127 খ্রিস্টাব্দে তারিম বেসিন সহ পুরো এলাকাটা, যে এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কারণ ওইখানে আজকের যে বামিয়ান, সেই সময় যেটা খোটান ছিল, আজকে সেটা বামিয়ান, সেই বামিয়ান এলাকাটা, সেখান দিয়েই কিন্তু ঢুকতে হবে মরুদস্যুদের। যারা না ঢুকতে পারলে, তাদেরকে যদি ওইখানে আটকে দেওয়া যায়, তাহলে তারা ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে পারবে না। এবারে আসুন, এই কনিষ্ক লোকটি কে? এই হুবিস্ক লোকটি কে? কেই বা এর যে পিতামহ কুজুল আফেসিস, এই লোকটি কে? এরা কারা? এরা কি বহন করে যাচ্ছে? এদেরকে কুষাণ বলে আমরা ছেড়ে দিলাম। এরা কিন্তু শুধুই কুষাণ নন, এরা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা দিক বহন করছেন। কি বহন করছেন? এরা ভারতের মূল ভূখণ্ড থেকে, অর্থাৎ কিনা যেটাকে আমরা আজকের ইন্দ্রপ্রস্থ, দিল্লি ইত্যাদি ভেবি, আমরা ভাবি যে এটাই ভারতের আসল কেন্দ্রবিন্দু। না, কোনোদিন এটা কেন্দ্রবিন্দু ছিল না। আপনি মগধ ভাবুন, আপনি তক্ষশিলা ভাবুন, সম্পর্কগুলো ভাবুন, আপনি সিল্ক রুটটা ভাবুন। ভাবলে দেখতে পাবেন আপনার কাছে পরিষ্কার একটা জিওগ্রাফি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে হিন্দুকুশ পর্বতমালা এবং এদিকে সমুদ্র আর ওদিকে হিমালয়, এই তিনটেকে ব্যবহার করে বাণিজ্য যেমন হচ্ছে, আদান প্রদানও তেমন হচ্ছে। 7ম শতাব্দে হিউয়েন সাং যখন ভারতে আসছেন, তিনি স্পষ্ট বলছেন যে ভারতের কাছে প্রাচীন ভাষা, প্রাচীন সাহিত্য, প্রাচীন জ্ঞান আমরা নিয়ে যাব চীনে। চীনের কাছে প্রাচীন জ্ঞান ছিল না এমন নয়, কিন্তু তখন এক্সচেঞ্জ হতো। আর আবার ফিরে যাই 127 খ্রিস্টাব্দে, যখন কনিষ্ক এই পুষ্কলাবতী থেকে পুরুষপুরে আসছেন, এসে কি বলছেন? তিনি স্পষ্ট বলছেন যে এইখানে রাজধানী স্থাপন করব, কারণ আমাকে মোকাবিলা করতে হবে ততক্ষণে পারস্যের সভ্যতা, সানসান সভ্যতা, যেটা সানসান ডাইনাস্টি বলা হয় ইরানের, তারা ইতিমধ্যেই দখল করতে করতে মধ্য এশিয়ার অনেকটা ঢুকে এসেছে। তাদেরকে আটকাতে হবে। তাই কনিষ্ক যতদিন জীবিত, ততদিন পর্যন্ত ওইখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেল। কনিষ্ক স্থির করলেন যে এইখানে আমার রাজধানী, এইখান থেকে আমার সেনা সমাবেশ করা হবে, এবং পুরো তারিম বেসিন জুড়ে, তিনি পুরো এলাকাটা জুড়ে চমৎকার করে সেনা সমাবেশ করলেন, করে সুরক্ষিত করলেন কাকে? দেখুন, এই পড়ে আছে ভারতভূমি, এদিকে বিরাট ভারতভূমি, যে ভারতভূমির মধ্যে যেখানে সমস্ত রাজাদের তিনি একটা জায়গায় নিয়ে এসেছেন। তার সাম্রাজ্য তিনি তখন বিস্তার করতে চাইছেন কোন দিকে? মধ্য এশিয়ার দিকে যেতে চাইছেন, এবং গিয়েও ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই কনিষ্ক কে ছিলেন? আমি যদি বলি, আগে আসুন ওখানকার ভাষা কি ছিল সেটা নিয়ে কথা বলি, তাহলে আপনি আন্দাজ পাবেন কে ছিলেন এই কনিষ্ক। আমরা বলি শক, হুন্দল, পাঠান, মোগল এক দেহে হল লীন। শক মানে বক্ষু উপজাতি, হুনের দুরকম রং হয়, এক আপনার মতো আমার মতো গায়ের রং, আবার সফেদ হুন অর্থাৎ সাদা হুনও হয়, অর্থাৎ যারা পারস্যের সঙ্গে মিশ্রণে তৈরি হলো তারা। পাঠান, মোগল। পাঠান কারা? আপনি জানেন আফগানিস্তানের লোকেদের, আপনি পাঠান জানেন। আফগানিস্তানকে আলাদা করে ভাবছেন কেন ভাবছেন বালুচিস্তানকে আলাদা করে? কেন ভাবছেন আপনি বাল্তিস্তানকে আলাদা করে? আজকে বালুচিস্তান, বাল্তিস্তান যে নামগুলো হলো, এই নামগুলো এলো কোথা থেকে? আফগানিস্তান নামটা তৈরি হলো কবে? এই নামটা তো আফগানিস্তান ছিল না।
ছিল না তো আফগানিস্তান? যদি তাই হবে, তাহলে পেশোয়ারের কাছে অত বড় মহাবিহার তক্ষশিলায় কেন তৈরি হবে মশাই? সোজা করে হিসেবটা বুঝুন। এবার আসুন কোন ভাষায় তারা কথা বলছে বলি। খোটান সাম্রাজ্য, খোটান সাম্রাজ্য নয়, একটা সামন্ত রাজা, সে সাহায্য করলো কনিষ্ককে। কেন? কারণ সে দেখতে পাচ্ছে একদিক থেকে এই পারস্যের আক্রমণ, পারসিকরা বারবার ঢুকতে চেষ্টা করছে, একটা শক্তপোক্ত সহায়তা দরকার। শক্তপোক্ত সহায়তা কে দেবে? যে সমগ্র জম্বুদ্বীপ বা ভারত ভূমির অধীশ্বর, তার 3 দিকের সমুদ্র, এই পুরোটার অধীশ্বর যে, সে এসে বললো দেখো আমার রাজধানী আমি সরিয়ে আনবো, আমি তোমাকেও নিরাপত্তা দেব, কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। কারণ এখানে যে চোরাগোপ্তা হামলা আক্রমণটা চলবে, তখনকার দিনে যুদ্ধের সময় যে রণনীতিতে তোমার সহায়তা দরকার। কারণ তোমার যারা যোদ্ধা তারা পার্বত্য যুদ্ধে বিভিন্ন দারুণ, আমার যারা যোদ্ধা তারা পার্বত্য যুদ্ধে নিপুণ নয়, তাই তোমার সহায়তা আমার দরকার। সহায়তা পেলেন, ঠেকিয়ে দেওয়া গেল সানসানদের, ঠেকিয়ে দেওয়া গেল, সাম্রাজ্য সরিয়ে নিয়ে এলেন। তখনকার দিনের নিয়মটাই এরকম ছিল, বিভিন্ন জায়গায় স্কন্ধাবার করে রাজা, বড় যিনি রাজা, যিনি চক্রবর্তী সম্রাট, যিনি সম্রাট, তিনি একটা ছোট এলাকার রাজা হয়ে তার শান্তি নেই। তিনি কি করছেন? তিনি বিভিন্ন জায়গায় ঘুরে 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 তাঁর রাজত্ব সামলাচ্ছেন। যখন যেখানে সমস্যা হচ্ছে তখন সেখানে রাজধানী নিয়ে চলে যাচ্ছেন, এখানে থাকছেন কয়েকজন সামন্ত, তাদের দায়িত্ব হচ্ছে যে সেই সময় শাসনটা চালানো। আর প্রত্যেকটা জায়গাতে প্রথম যে জিনিসটা তিনি করছেন সেটা হচ্ছে নিরাপত্তা। নগর রাষ্ট্রের, প্রাচীন নগর রাষ্ট্রের যে কনসেপ্টটা অ্যারিস্টটল দিয়েছিলেন, প্লেটো দিয়েছিলেন, সেই কনসেপ্টটা তখনকার দিনে সব থেকে বেশি গ্রহণযোগ্য ছিল। কিন্তু আমি প্রসঙ্গ থেকে সরে গেছি। আমি বলতে চাইছি কনিষ্ক কে? আমি বলছি কনিষ্ক একজন বৌদ্ধ। আমি বলছি কনিষ্ক সেই ব্যক্তিটি যিনি ওই সুদূর বামিয়ান পর্যন্ত বুদ্ধের বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিলেন। 2001 সাল, এবার ফিরে আসুন। বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো ওমর আবদুল্লার নির্দেশে তালেবান জঙ্গিরা, যেহেতু পৌত্তলিকতার প্রমাণ বলে, একটার পর একটা ডায়নামাইট দিয়ে ধ্বংস করলো। এবার যদি আপনাদের বলি সেইগুলো তৈরি করা হয়েছিল কোন সময়ে, তাহলে উত্তরটা শুনুন। ওইগুলো তৈরি করা হয়েছিল ওই পুরুষপুরে নিজের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার পর, পুষ্কলাবতী থেকে ওখানে চলে আসার পর তিনি ওখানে একটানা 27 বছর রাজত্ব করেছেন কনিষ্ক। একটা দিনের জন্য ওখান থেকে সরেননি। বামিয়ানের বুদ্ধ মূর্তি থেকে শুরু করে, জেনে রাখুন, প্রাচীন ইতিহাস আমাকে স্পষ্ট করে জানাচ্ছে, বৌদ্ধ ধর্মের যা কিছু গুরুত্বপূর্ণ পুঁথি, যা কিছু দস্তাবেজ, কাঠের ওপরে লেখা, যা ব্রাহ্মী অক্ষরে পালি ভাষায়, সমস্ত কিছু উদ্ধার হয়েছে ওইখান থেকে। আজও যদি পেশোয়ারের পুরনো বাজারে চলে যান, আপনি টুকরো টাকরা 1000টা পেয়ে যাবেন। তারা শেষ করেছে সেগুলোকে, যে কারণে প্রাচীন বৌদ্ধ লিপি, বুদ্ধ জীবনী, জাতক কথার অনেক কিছু আমাদের হাতে আসেনি। কিন্তু তাকে নষ্ট করলো কে? কে নষ্ট করলো? কবে নষ্ট করলো? কনিষ্কর জীবদ্দশায় তার বিরুদ্ধে মস্ত বড় ষড়যন্ত্র হয়েছিল। কারা করেছিল ষড়যন্ত্র? আপনি বলবেন যে আপনি মশাই কে হরিদাস পাল? আপনি জানছেন কি করে? ইতিহাসে আমরা এই সমস্ত পড়িনি, আপনাকে ইতিহাসগুলো পড়ানো হয়নি। আমি আপনাকে বলবো, আপনাকে ইতিহাসগুলো পড়ানো হয়নি, আপনাকে জানতে দেওয়া হয়নি। কিভাবে ষড়যন্ত্র হলো বলি, বুঝিয়ে দিই। যখন যে রাজবংশ বংশ পরক্রমায় চলছে, বংশ পরম্পরায় চলছে, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর ধরে যেটা চলছে, বংশ পরম্পরায় যে রাজবংশ চলে, তার ডালপালা শাখা প্রশাখা বিস্তারিত হতে থাকে। আর ডালপালা শাখা প্রশাখা বিস্তারিত হতে হতে একটা সময় আসে যখন তার মধ্যে ধ্বংসের বীজ ঢুকে পড়ে, এবং বংশের অভ্যন্তরে ষড়যন্ত্র করতে পারলে অতি সহজে একজন রাজাকে তার স্থানচ্যুত করা যায়, রাজত্বকে ধ্বংস করা যায়। তার উদাহরণ একটা না 1000টা দেখেছি। চলুন মহাকাব্যে যাই। কি হয়েছিল মহাভারতে?
এক ঘটনা ঘটেছিল, বংশের অভ্যন্তর থেকে ষড়যন্ত্রের বীজ রোপণ করা হয়েছিল। যদি বলি সেদিনের শানশান ডাইনাস্টি, শানশান সাম্রাজ্য এবং তাদের সঙ্গে চীনেদের হাত মিলিয়ে তারা একসঙ্গে স্থির করেছিল এই বংশটাকে শেষ করতে হবে। যদি বলি তাই জন্যই তারা কনিষ্কের একজন জ্ঞাতি ভ্রাতা তাকে লোভ দেখিয়েছিল, ক্ষমতার লোভ, অর্থের লোভ, বলেছিল তোমাকে সম্রাট করে দেবো, এবং সেই লোভ দেখিয়ে তারা ঢুকেছিল তাদের বংশের ভেতরে, ঢুকে তাকে দিয়ে কনিষ্ককে গুপ্ত হত্যা করানো হয়েছিল। অস্বীকার করুন, অস্বীকার করুন, অস্বীকার করুন। যদি বলি তার নাম আমি জানি না, যদি বলি কনিষ্কের মৃত্যুর পরপরই তার প্রতিটি মূর্তির মাথার থেকে মস্তক ছিন্ন করে নেওয়া হয়েছিল, কারণ কনিষ্ক পরবর্তী কোনো কুষাণ রাজার হদিশ আমরা পাচ্ছি না। আমরা এটাও দেখতে পাচ্ছি ওই অঞ্চলে যে বৌদ্ধ প্রভাব ছিল, ভাষা থেকে সংস্কৃতিতে যা রীতিতে সব কিছু ছিল সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, টোকারিয়ানদের অন্যরকম ভাষা তৈরি হচ্ছে। যদি বলি সেখানে ঢুকে পড়ছে আস্তে আস্তে শানশানরা, সেখানে ঢুকে সেখানকার সব কিছু বিনষ্ট করছে। একটুও মিথ্যা কথা বলা হবে না, ইতিহাস মিলিয়ে নিন। কিন্তু সেই ইতিহাস আপনাকে পড়ানো হয়নি। কনিষ্কের মৃত্যুর সঙ্গে সঙ্গে যতগুলি মূর্তি তার ছিল তার একটি মূর্তিরও মস্তক রাখা হয়নি। বংশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ষড়যন্ত্রের বীজ, এবং সেই বীজ মহির্হ হয়েছিল। কনিষ্ক জীবদ্দশাতেই ভয়ানক ষড়যন্ত্র হয়েছিল। তিনি যাকে সব থেকে বেশি স্নেহ করতেন তার বিরুদ্ধে। এ হচ্ছে আমার কাছে পাওয়া তথ্য। এবারে আসুন ইতিহাস দিয়ে মেলাই, এবারে আসুন ইতিহাস দিয়ে মেলাই। আমাকে উত্তর দিন, সুদূর পেশোয়ারে বামিয়ানে পাহাড়ের মধ্যে অত বড় বড় বুদ্ধ মূর্তি, সুদূর পেশোয়ারে বামিয়ানে, সুদূর ভুটানে তারিম বেসিনে কেন আজও বৌদ্ধ ধর্মের এত নিদর্শন পাওয়া যায়? কে করলো মশাই গিয়ে ওখানে? কেন করলো মশাই ওখানে গিয়ে? কি কারণে করলো? কেন তক্ষশিলা মহাবিহারের সব থেকে বেশি গুরুত্ব ছিল সে আমলে? কেন নালন্দার গুরুত্ব ছিল? কেন নালন্দাকে ধ্বংস করা হলো? কেন নালন্দার লাইব্রেরি 7 মাস ধরে পোড়ানো হলো? কেন করা হলো? উত্তর কোথায়? উত্তর নেই। কারণ ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে আমাদেরকে এইটাই শেখানো হয়েছে আমাদের যা কিছু ছিল সেটা ভুল। আমি দাবি করে বলতে পারি তাহলে বামিয়ানের বুদ্ধ মূর্তি তৈরি হয়েছিল কেন? কারা করেছিলেন এই কাজ? পাহাড় কেটে ওই সুদূর বামিয়ানে, আজকে যেটা পাকিস্তান দখল করে নিয়ে তাদের দেশ বলে বলছে, বা আফগানিস্তান তাদের দেশ বলে আলাদা করে দাবি করছে, সেই দেশগুলোর অস্তিত্ব যদি ছিল না বলি, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কেন? মধ্য এশিয়ার অধিকাংশ দেশ সেগুলো পারসিক সাম্রাজ্যের অধীনে ছিল, তুর্কমেনিস্তানের অধীনে ছিল। তুরস্ক 9000 বছর ধরে শাসন করে, 900 বছর ধরে শাসন করেছে বলে দাবি করে। আজও উইঘুররা দাবি করে। কেন আজকে উইঘুরদের ওপরে চীন হামলা চালায়? কেন উইঘুরদের ওপর অত্যাচার চালায়? হান চীনারা 77 অব্দে 77 AD আফটার ডেথ হান চাইনিজরা তারা এসে দখল করেছিল এই এলাকাগুলো। আজকে যেটা জিনজিয়াং প্রভিন্স বলে আপনারা দাবি করেন, যেটা চীন বলে ওটা আমাদের, তাদের কোনোদিন ছিল না। চীনের এলাকায় ছিল এইটুকু জায়গা ছিল তাদের। তারা সাম্রাজ্যবাদী আচরণ করে অন্যের সহায়তা নিয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের মাধ্যমে তারা দখল করেছে একটার পর একটা। আর দখলদারিগুলোই তারা চালিয়ে গেছে, আজও চালিয়ে যাচ্ছে। আজও গোটা বিশ্বকে দখলদারির মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে চাইছে। তাই কখনো তারা ব্যবহার করেছে মুসলমানকে, কখনো ব্যবহার করেছে হুনদের, কখনো ব্যবহার করেছে শকদের, কখনো ব্যবহার করেছে হিন্দুদের, কখনো ব্যবহার করেছে অন্য যে কোনো খ্রিস্টানদের। যে কোনো ক্ষেত্রে তারা অন্যদের ব্যবহার করে নিজেদের শক্তিতে পারেনি। অন্যের তাদের বুদ্ধি ভয়ঙ্কর, তারা এইভাবে দখলদারি করেছে। এবং তারপর ভালো সেজে এসে
ষষ্ঠ শতাব্দে, সপ্তম শতাব্দে একের পর এক চৈনিক পর্যটক এই ভারত ভূমিতে ঢুকে ভারতেরই জ্ঞান এখান থেকে নিয়ে গেছে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানকে এখান থেকে তিব্বতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, আমরা তাকে জানতেও পারিনি। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, শিলভদ্র, ভারতীয় জ্ঞানীদের প্রত্যেককে ধ্বংস করেছে তারা নিয়ে গিয়ে। ইতিহাস তার সাক্ষী দেয়, সেই ইতিহাস আমাদের পড়তে দেওয়া হয় না। আমাকে উত্তর দিন, বামিয়ানের বুদ্ধ মূর্তি 2001 সালে তালেবানদের তৎকালীন প্রধান মোল্লা ওমরের নির্দেশে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো। বামিয়ানের বুদ্ধ মূর্তি কেন তৈরি হয়েছিল? ওই সুদূর বামিয়ানে কে কার দায় পড়েছিল? কেন করতে গেছিল? বুদ্ধের মূল উৎকর্ষের জায়গা তো এখানে। তাহলে কেন বামিয়ানে? কেন কেউ প্রশ্ন তোলেননি তো একবারও? কেউ তো একবারও জানতে চাননি কেন বামিয়ানে? তার কারণটা হচ্ছে সেই সময়ের সভ্যতার অন্যতম প্রধান বাহন ছিল বুদ্ধের শিক্ষা, দর্শন, বুদ্ধের যা কিছু সমস্ত আদি ব্যাপারগুলো যেগুলো সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি। কনিষ্কের পিতামহ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন সুরক্ষিত থাকবে বলে, নিজেদের কাছে রাখবেন বলে। আজ সেগুলো পেশোয়ারের পুরানা বাজারে সেখানে টুকরো টুকরো হয়ে বিক্রি হয়। লন্ডনের মিউজিয়ামে থাকে, জার্মানির মিউজিয়ামে থাকে, ফ্রান্সের মিউজিয়ামে থাকে। জানতে চান কোথায় কি আছে? সব তালিকা আছে, বলে দিতে পারবো। বলে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের কাছে নেই। জানেন বুদ্ধের জীবন কাহিনী, বুদ্ধের সম্পর্কে একটা কথা কি আপনারা জানেন? বুদ্ধ তার জীবদ্দশায় তার একটাও ছবি বা প্রতিকৃতি তৈরি করতে দেননি। আমি যদি বলি এটা আরোপিত কথা, এটা হতে পারে না। যিনি অত বড় একজন মাপের মানুষ, তিনি তার কেউ প্রতিকৃতি তৈরি করবে না, এটা তো হয় না। কনিষ্ক অত বড় একজন সম্রাট, তার একটাও মূর্তি তৈরি হবে না, এটা তো হয় না। চন্দ্রগুপ্ত মৌর্য অত বড় একজন সম্রাট, দিগ্বিজয়ী বীর, তার কোনো মূর্তি তৈরি হবে না, এটা তো হয় না। সমুদ্রগুপ্ত এত বড় একজন দিগ্বিজয়ী বীর, তার কোনো মূর্তি তৈরি হবে না, এটা তো হয় না। স্কন্দগুপ্ত অত বড় একজন দিগ্বিজয়ী বীর, তার কোনো মূর্তি তৈরি হবে না, এটা তো হয় না। অশোক, তার কোনো মূর্তি হবে না, এটা তো হয় না। শিলালিপি এত রয়েছে, মুদ্রা এত পাওয়া যাচ্ছে, তাম্রলিপি পাওয়া যাচ্ছে, মূর্তিগুলো কোথায় গেল? কনিষ্কর মূর্তির প্রত্যেকটা মূর্তির মস্তক কোথায় গেল? কারা সরালো? আমরা তো একবারও প্রশ্ন করি না। বুদ্ধ ধর্মে, হিন্দু ধর্মের, হ্যাঁ, সব ধ্বংস করা হয়েছে সন্দীপ, সব ধ্বংস করা হয়েছে পরিকল্পনা করে। শেষ যেটুকু ছিল, যেটাকে ইউনাইটেড নেশনস হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছিল, সেটাকে সেদিনে 2001 সালে ধ্বংস করা হয়েছে। কই? আমাকে উত্তর দিন 2000 বছর আগের রোমান সাম্রাজ্যের প্রতিটি মূর্তি, প্রতিটি রাস্তা, প্রতিটি গেট, সবকিছু আমি নিজে চোখে দেখে এসেছি মশাই। রোমের কলোজিয়াম থেকে শুরু করে চোখে দেখে এসেছি। তাহলে আমাদের 4000-3000 বছর আগে কিচ্ছু ছিল না? যখন তারা কাঁচা মাংস খেত আর গুহায় থাকতো, তখন তো আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়েছিলাম। কোথায় গেল সেগুলো? কারা নষ্ট করলো? কিভাবে নষ্ট করলো? ইতিহাসকে আপনি সেভাবে প্রশ্ন করেছেন? আপনি শুধু এইটুকুই পড়েছেন, মুন্ডহীন রাজা, তার মূর্তির মুন্ড পাওয়া যায়নি নয়, আমি যদি বলি প্রতিটি মূর্তিকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। আমি যদি বলি তাদের বীরগাথাকে ইতিহাসে স্থান না দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমি যদি এই কথাও আপনাদের বলি, বেশি দিন আগেকার কথা নয় মশাই, 1937 সাল, এক বাঙালি বাণুজ্যে আমারই মতো, তিনি যা তথ্য তুলে আনলেন সেগুলো পর্যন্ত প্রকাশিত হলো না কোথাও। বইগুলোর নাম শুনবেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায় শেষে বাধ্য হয়ে
উপন্যাস আকারে বই লিখলেন কয়েকটা, বইগুলো প্রকাশ করতে দেওয়া হলো না। কারা বাধা দিল? কারা বাধা দিল? আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার যা কিছু কারা জানতে দিল না? আমার ইতিহাস কারা নষ্ট করলো? তাদেরকে আমি কেন চেপে ধরবো না? আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে, লন্ডন মিউজিয়াম, জার্মানির মিউজিয়াম, ফ্রান্সের মিউজিয়ামে টুকরো টুকরো অংশ বিশেষ রয়েছে। মূলটা তো কেউ গোছায়নি। কেউ তো বলেনি যে কেন কনিষ্কর মূর্তির মুন্ডুগুলো কাটা হয়ে গেল আর মূর্তিগুলো রেখে দেওয়া হলো। কারণ তার ওই জ্ঞাতি ভাই, তাকে ব্যবহার করা হলো। কই এই সত্যটা তো কোথাও কেউ বললো না। কেন চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমরা জানলাম না? কেন অশোক সম্পর্কে জানলাম না? কেন ইতিহাস শুধু 4 লাইন বলে তারপরে চুপ করে গেল? কেন 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 রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতিটুকু দেওয়া হলো না? কেন 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 আমাদের জাদুঘরে কেন কিছু নেই? কেন? উত্তর নেই এগুলোর। আমি যদি বলি এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, অস্বীকার করতে পারেন? আমাদের ইতিহাসকে শেষ করা হয়েছে, অস্বীকার করতে পারেন? আমি আবার বলছি, প্রশ্ন তুলুন, বামিয়ানে কেন বুদ্ধমূর্তি তৈরি হয়েছিল? প্রশ্ন তুলুন, তক্ষশিলা মহাবিহারকে কেন ধ্বংস করা হয়েছিল? প্রশ্ন তুলুন, নালন্দাকে কেন ধ্বংস করা হয়েছিল? কেন আমাদের প্রাচীন জ্ঞানকে শেষ করা হয়েছে দিনের পর দিন? প্রশ্ন তুলুন, আজকে সময় এসছে আমার ইতিহাসকে আমি জানতে চাই। আমি এটা জানতে চাই না কে এসে ইনভেট করেছে আর 12 জন অশ্বারোহী নিয়ে আমাদের কোন রাজাকে খতম করে গেছে। মিথ্যা, মিথ্যা, ষড়যন্ত্রের ইতিহাস, প্রত্যেকটা ষড়যন্ত্রের ইতিহাস, প্রত্যেকটা ষড়যন্ত্রের ইতিহাস, প্রত্যেকটা মিথ্যা ইতিহাস। কখনো কোনোদিন এটা সম্ভব নয়। জ্ঞানের চর্চা, সদ্ধর্মের চর্চা, ধর্ম অর্থে কখনো হিন্দু মুসলিম নয়। যা আমাকে ধারণ করে থাকে, কি আমাকে ধারণ করে আছে? জ্ঞান, মনুষ্যত্ব। জ্ঞান, সদ্ধর্ম, মনুষ্যত্বের চর্চা যেখানে আছে, সেইখানেই আসল মানুষের বসবাস। আর এরা এসে কি করেছে? শুধু মুসলিম বলে নয় স্নিগ্ধা, এরা একা নয়, পারসিকরাও কিছু কম করেনি, কম শয়তানি করেনি আমাদের সঙ্গে। চৈনিকরাও কিছু কম শয়তানি করেনি আমাদের সঙ্গে। আলাদা করে কাউকে দেগে দিও না, ব্যাপারটাকে তলিয়ে ভাবো। আমাদের ইতিহাসটাকে শেষ করে দিয়ে তারা কই নিজেদের ইতিহাস তো শেষ করেনি, কই শেষ করেনি তো। ভুটানদের সম্পর্কে যাবতীয় কিছু তো পাওয়া যায়। হ্যাঁ, ষড়যন্ত্রে সকলেই লিপ্ত, কিন্তু আমরা কখনো প্রশ্ন করি না বলে ষড়জিৎ আজকে আমরা এইখানটা এসে পৌঁছেছি। আমরা ইতিহাস বিস্মৃত জাতি হয়েছি বলেই আজ আমরা গভীরে যেতে পারি না, আমাদের সে সাহস নেই। আমরা খোঁজই রাখি না, আমরা খোঁজই রাখি না। সত্য বের হওয়ার সময় হয়েছে দীপান্বিতা। সত্যকে বের করছি একটা একটা করে তো তুলে ধরি। কজন সেটা শোনেন, কজন সেটা দেখেন, প্রশ্নটা সেইখানে থাকে। কজন সেটা নিয়ে মাথা ঘামান? কারণ তা আমাদের তো হালকা করে দেওয়া হয়েছে না, আমাদের ভাবতেই দেওয়া হয়নি, তাই না? ভাবতেই তো দেওয়া হয়নি। আমি যখন কনিষ্ক নিয়ে একটু পড়াশোনা করতে শুরু করলাম, কয়েক মাস ধরে আমি পড়াশোনা করছি। যখনই পড়াশোনা করতে শুরু করলাম দেখলাম যে আরে এ তো এত কিছু রয়েছে। অনেক আগে থেকে আমার কাছে অনেক তথ্য ছিল। অবাক হয়ে দেখলাম যে এটা পরিষ্কার ষড়যন্ত্র। শুধু একা কনিষ্ক নয়, যে কটা নাম বললাম প্রত্যেকটা ষড়যন্ত্র। কিন্তু কই ব্যবস্থা তো হলো না। যদি তাই না হবে, আমি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। যদি তাই না হবে তাহলে আমাকে উত্তর দিন, একটা কথা শুধু ছোট্ট করে উত্তর দিন। পেশোয়ারের পুরানা বাজারে কেন কেন আজও পর্যন্ত যত প্রাচীন বৌদ্ধ পুঁথি থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি সব কিছু রয়ে গেল, টুকটাক করে বিক্রি হচ্ছে, লোকে কিনছে, ফেলে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। আমাদের সুপ্রাচীন সভ্যতা নিয়ে পুরোপুরি ছেলে খেলা করা হচ্ছে। এখনো কেউ কোনো কথা বলবে না।
কারণ আমাদের ইতিহাস বিকৃত করার জন্য লোকজন পুরোপুরি মানে হাত ধুয়ে পড়েছে, আজকে থেকে নয়, বহুদিন ধরে। 37 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কুষাণ সাম্রাজ্য সম্পর্কে যে তথ্যগুলি আবিষ্কার করলেন, আজও সেটাকে প্রকাশ করা হয়নি। জানবেন, শুনতে চান কি কি আবিষ্কার করেছিলেন রাখালদাস? আমার এইসবগুলো বলতে গেলে আমার একটা গন্ডগোল হয়, আমার না খুব মাথা গরম হয়ে যায়, আমার সত্যি খুব মাথা গরম হয়ে যায়। ভিত নামিয়ে দিলে, হ্যাঁ সেটাই তো অন্য ভিতটা নাড়িয়ে দিয়েছে তো, ভিতটা নাড়িয়ে দিয়েছে। এবার দেখুন, বৌদ্ধ দর্শন, আবার বলছি কোনো ধর্ম নয়, বৌদ্ধ দর্শন পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে পৌঁছয়নি, কিন্তু সব জায়গা থেকে বৌদ্ধ দর্শনকে যেন তেন প্রকারেণ গায়ের জোরে রক্তগঙ্গা বইয়ে মুছে দেওয়া হয়েছে। তার অন্যতম প্রধান উদাহরণ বামিয়ান, অন্যতম প্রধান উদাহরণ চীন, অন্যতম প্রধান উদাহরণ আজকের এই যে দূরপ্রাচ্যের দেশগুলো, আজকে শ্রীলঙ্কা। কি হয়েছিল? অশোক তার সন্তানদের পাঠিয়ে দিয়েছিলেন, তাই না? তার কোনো হদিশ আছে, উদাহরণ আছে? নেই। ইন্দোনেশিয়ায় যান, প্রত্যেকটা মানুষের নাম হিন্দু নাম, সত্যবান, সুপ্রিয়, মাল্যবান, এইসব নাম। সেগুলো কই? কেন হলো বলুন তো? কেন তারা রামায়ণকে এত মূল্য দেয় বলুন তো? কারণ তারা একটা সময় পর্যন্ত তারা কি ছিল? তারা এই প্রাচীন দর্শনে বিশ্বাস করত। তাদেরকে কি করা হলো? নৃশংসতা করে তাদের উপর চাপিয়ে দেওয়া হলো। 2001 সালে যারা ডায়নামাইট দিয়ে 2500 বছর 2000 বছর আগেকার তৈরি করা মূর্তিগুলো উড়িয়ে দিতে পারে, তারা আর যাই হোক, শিল্প সংস্কৃতি নিয়ে গর্ব করা তাদের সাজে না। আর তাদের যারা সহায়তা করে, তাদেরও উচিত আত্মহত্যা করে মরে যাওয়া। তারা আমাদের দেশের যা সর্বনাশ করে চলেছে আজও পর্যন্ত, আমাদের সুপ্রাচীন সভ্যতার, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসের যা সর্বনাশ করে চলেছে, তাদের উচিত এইবার সদল বলে প্রায়োপবেশনে আত্মহত্যা করে মরে যাওয়া উচিত। আমি মনে করি উচিত। আমি মনে করি প্রতিটি ভারতবাসীর, যারা আমার প্রাচীন সভ্যতাতে, সংস্কৃতিতে, গভীরতায় বিশ্বাস রাখে, তাদের প্রত্যেকের উচিত প্রশ্নটা তোলা, প্রশ্নচিহ্ন তৈরি করে সোজা হয়ে দাঁড়িয়ে বলা যে কোথায় গেল ভাই আমাদেরগুলো, কোথায় গেল, কে নিয়ে গেল, কোথায় গেল, কে নিয়ে গেল, কিভাবে গেল, কেন ধ্বংস হলো, কেন বিভিন্নভাবে তারা এইটাই করে চলেছে আজও পর্যন্ত। আমি আবার ফিরে আসছি আজকের দিনে। মিডিয়া বলুন, সাহিত্য বলুন, তথাকথিত বুদ্ধিজীবী বলুন, তারা মনে করে যে তারাই সব জানে। আজও পর্যন্ত তারা কিন্তু মধ্য মেধা, নিম্ন মেধা চর্চা করে আজও আপনার ক্ষতি করে চলেছে। যে কারণে কোভ্যাক্সিন বাজারে আসার আগেই তারা আপত্তি জানাতে শুরু করে। গতকাল শুভলক্ষ্মী যে কথাগুলো বলে গেলেন, সত্য কথা। আমরা নিজেরাই নিজেদের পিঠে ছুরি মারি, মেরে বলি যে আমাকে কে মারল। এরাই মেরেছে, আমাদেরই ভেতরে এরা লুকিয়ে আছে। এইসব দালাল, এইসব শট প্রতারক এবং যারা অন্যের অর্থ দ্বারা প্রতিপালিত, তাদের চিনুন। তাই আজকে পুরুষপুরের পুষ্কলাবতীর মুন্ডহীন সম্রাটের করুণ কাহিনী বলতে আমি বসিনি। আমি বলতে বসেছি আমাদের ইতিহাসকে কিভাবে বিনষ্ট করা হয় তার উদাহরণগুলো দিতে, এবং সেখানে কোথায় কোথায় সম্পর্ক আছে জানতে চান, আমার কাছে হাজারো তথ্য আছে, আমি বলতে পারি, দিনের পর দিন বলতে পারি। তারিম বেসিন নিয়েই এত কথা বলা যায়, এত কিছু বলা যায়, এতভাবে বোঝানো যায় যে আমাদের সুপ্রাচীন সভ্যতার মূল্য কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল বলা যায়, কিভাবে ভয়ঙ্কর ষড়যন্ত্র নৃশংসভাবে করা হয়েছে বলা যায়। আজকে উইঘুরদের প্রসঙ্গে আসুন না। অতীতে তাদের নাম ছিল হুইহে বা হুইহু। মঙ্গোলিয়ার আলতাই পার্বত্য এলাকায় এরা রাজত্ব করত। নাম ছিল হুইহে
খাগনাতে ডাইনাস্টি, কিন্তু এটা ছিল তুর্কি সাম্রাজ্যের অঙ্গ। হুইহে বা হুইহুরা এই বহু উপজাতির সম্ভবত 9টা উপজাতি একসঙ্গে মিলে একটা তৈরি হয়েছিল, একটা সাম্রাজ্যের অধীনে তারা আসে। তারপর কি হলো? তারা বলছে যে 4000 বছর ধরে তারাই তারিম বেসিনের বাসিন্দা। আবার তারা দাবি করছে তারা তুর্কি সাম্রাজ্যের অঙ্গ। তাদেরকে তুর্কি সাম্রাজ্যের মধ্যে নিয়ে গেল কারা, কোথা থেকে? আমি যদি বলি এই তারিম বেসিনের লোকগুলো এরা সবাই বৌদ্ধ ছিল, আমি যদি বলি এদের সকলের সংস্কৃতি ছিল আজকে যা আপনার আমার সংস্কৃতি তাই, খাদ্যাভ্যাস ছিল আজকে যা আপনার আমার খাদ্যাভ্যাস তাই, তারপরে তাদের ওপরে চাপিয়ে দেওয়া হলো শানশানরা এসে যখন দখল করলো সব কিছু, যখন কনিষ্ককে হত্যা করলো, তারপরে দখল করলো সব কিছু, এবং তার ভাইকে, যে ভাই ষড়যন্ত্রে অংশ নিয়েছিল তাকেও হত্যা করলো, করে তারপর তারা দখল করে নিল। তাও কি সরাসরি সম্মুখ যুদ্ধে নয়, যে সম্মুখ যুদ্ধে আমরা বিশ্বাস করি, এরা পেছন থেকে যুদ্ধ করে ষড়যন্ত্র করে করেছে। আজও ঠিক এক কাজ করে চলেছে, আর আপনারা ফাঁদে পা দিচ্ছেন। আপনার একটা মোবাইল, আমার একটা ট্যাব, বা আমাদের প্রত্যেকের যা কিছু ডিভাইস, আজকে সন্ধ্যেবেলায় আমি বহু কষ্টে একজন কনজিউমার সাইকোলজিস্ট, কথাটা মাথায় ঢুকছে না। কনজিউমার সাইকোলজিস্ট হচ্ছেন তাঁরা যারা আপনার আমার এই যে কেনাকাটার অভ্যাস সব কিছু নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার দেখভাল করেন। এরা খুব অন্য পর্যায়ের কাজ করেন, সামনে আসেন না। এরকম একজনকে আমি আজকে সন্ধ্যেবেলায় বহু কষ্টে তুতিয়ে পাতিয়ে রাজি করিয়েছি। সে তার মুখ দেখাবে কিনা আমি জানি না, কিন্তু সে জানাবে আজকে আমি যে সকালবেলায় যে ষড়যন্ত্রের কথাটা বললাম, সেদিনের পুরুষপুর, পুষ্কলাবতী, তক্ষশিলা, সেদিনের যে সম্রাট, যে বৌদ্ধ দর্শনে বিশ্বাসী সম্রাট, যিনি চেষ্টা করেছিলেন ভারত ভূমিকে রক্ষা করতে, চেষ্টা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তাদের ষড়যন্ত্রের নৃশংসতায় প্রাণ দিতে হয়েছিল, সেই সম্রাটকে যে নৃশংসতার মুখে পড়তে হয়েছিল, যে ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছিল, তা যেন আজকে আগামী দিনে আপনার আমার না হয়। তাই আমি আজকের ষড়যন্ত্রের ব্যাপারে জানাতে তাকে বহু কষ্টে রাজি করিয়েছি। সন্ধ্যাবেলায় সে আসবে, সে মুখ দেখাবে কিনা আমি জানি না, কিন্তু তাকে আপনারা তার কথাটা অন্তত জানতে পারবেন যে সতর্কতা কোথায় কোথায় নেওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে গোটা দুনিয়া জুড়ে আপনারা ব্ল্যাক উইডোর কথা জানেন, যে মাকড়সা তার নিজের স্বামীকে খায়। এই ব্ল্যাক উইডোর মতো ব্যাপার, জালটা বিছিয়ে রাখে, তার স্বামীকে সে খায়, তার আগে সঙ্গম করে। এ ঠিক এক ব্যাপার। জালটা বিছিয়েছে ইন্টারনেটের, আপনি তার মধ্যে ঢুকে আছেন, আপনাকে চুষে ছিবড়ে করে ফেলে দেবে, এটাই হচ্ছে তাদের কাজ। তাহলে ব্ল্যাক উইডোর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন জানতে চান? তাহলে আজকে কনজিউমার সাইকোলজিস্ট যে ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনিই হন, তিনি যখন আসবেন তার কথাগুলো অন্তত শুনুন। আর হ্যাঁ, এই সমস্ত পেইড মিডিয়ার গুজবে কান দেবেন না। এরা মিথ্যা ছাড়া অন্য কিছুর বেসাতি করে না, আপনাকে বিভ্রান্ত করা ছাড়া অন্য কিছু করে না। আবার অনুরোধ করব, বারবার বলি, এবার আমার বিরক্ত লাগে বলতে, তাও বলি। আমি জানি সংখ্যায় কম মানুষ এখানে থাকেন, কারণ চাকচিক্য চটক আমরা দেব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা সত্যটা বলবো, প্রয়োজনীয় প্রশ্নগুলো তুলব। চাকচিক্য চটক দেওয়ার জন্য এখানে আমি বসিনি, রঙ্গমঞ্চ নয়, এটা অভিনয় করতেও আসিনি, মিথ্যা অভিনয় করতে বেশাতি সাজাতে আসিনি। সেগুলো শোনার জন্য সংখ্যায় মানুষ কম হতে পারে, কিন্তু যে কজন শুনবেন সে কজন উপকৃত হবেন কিনা উত্তরটা আপনার। তাই আবার অনুরোধ করব, ইউটিউবে পারলে আমাদের অনুষ্ঠান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং করান। মানুষকে সত্য জানার অধিকারটা দিন। আজকে সন্ধ্যাবেলায়
একজন রাজনৈতিক বিশ্লেষক যেমন থাকবেন, তার পাশাপাশি আমি আবার মনে করিয়ে দিই, কনজিউমার সাইকোলজিস্ট যে ভদ্রলোককে আজকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি, তিনি কথা বলবেন না, তার কোনো সহকারী কথা বলবেন আমি জানি না, যেই কথা বলুন আমরা জানতে পারবো যে কিভাবে এই জাল বেছানো হচ্ছে, এই জালের মধ্যে আমরা কতটা ঢুকে আছি, কিভাবে এই জালের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি বা জালে না পড়তে পারি, তার কিছুটা অন্তত জানবো। হ্যাঁ, নেপাল বলছে রাম আমাদের, ও সমস্ত এখন হবে, ওসব চলবে, ওসব ছাড়ো তিলোত্তমা, ওসব ছেড়ে দিন, ওসব নিয়ে ভেবে লাভ নেই, ওসব ফালতু। এখন জেনে রাখুন, সাপের লেজে পা দিয়েছি আমরা সাপের লেজে পা দিয়েছি। মানুষকে জানান যে আসল তথ্যটা জানার জন্য এখানে আসতে। ওই সমস্ত ফ্যাঁকড়ামো দেখে কোনো লাভ হবে না। স্থানীয় রাজনীতি আপনাকে কিচ্ছু দেবে না, শুধু ক্ষতি ছাড়া আর কোনো কিছু লাভ হবে না আপনার। সমস্ত কিছু খারাপ, আর কিছু নেই, অস্বীকার করবেন না। আমি জানি ব্যাপারটা, বহু বছর এই কাজ করছি, আমি জানি, এবং এটাও জানি আমরা যে কাজটা করছি এটাই আগামীর কাজ বা এখনকার কাজ। আজকে যতই যাই হোক না কেন, আগামীকাল এমন অবস্থা হবেই যখন এই মেকি ভণ্ডামি ভাড়ামি ছেড়ে আমাদের সঙ্গেই থাকতে হবে, অন্য কোনো পথ নেই। কারণ এরা কখনো, এদের সেই বিবেকটাই নেই যে এরা সততার সঙ্গে সত্যি কথাটা বলতে পারে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানোর অনুরোধ আপনারা হয়তো করেছেন, অন্যদেরকে করান, আমাদের কাজ করতে সুযোগ করে দিন। একটা সমস্যা অনেকেই বলতে চাইছেন, জানি 3 মাস ধরে, বিগত 3-4 মাস ধরে বিদ্যুতের বিল ছিল খুব একটা বেশি নয়, এখন হঠাৎ করে বিরাট বিল আসতে শুরু করেছে। মহারাষ্ট্রের সরকার ব্যবস্থা নিয়েছেন, কারণ সেখানকার কয়েকজন চিত্র তারকিনী তারা তাদের দুঃখ জ্ঞাপন করার পর সরকার নড়ে চড়ে বসেছেন। এই তো আমাদের অবস্থা। অপেক্ষা করে থাকুন, কবে চিত্র তারকিনীরা বলবেন যে আমাদের বিরাট বিল আসছে, ব্যবস্থা করা হোক। আর তারা তো বলবেন না, কারণ তারা যে বিদায়। ভালো থাকুন সকলে।